বস্তির আগুনে পড়ল ১৫০০ ঘর, সব হারিয়ে নিঃস্ব বাসিন্দারা। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ। একটি ঐতিহাসিক নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। গণতন্ত্র উত্তরণ সহ মানবাধিকার রক্ষায় ফ্রান্সের পদক্ষেপে সাধুবাদ। গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ, ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার ঘোষণা ইসি সচিবের। এবং উদ্বোধনের ৩ বছরেও কার্যকর হয়নি চাঁদপুরের ছেঙ্গারছড়ে নির্মিত পানি শোধনাগার। ১১ কোটি টাকা জলে পড়ায় পৌরবাসীর হতাশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি রজনী রহমান। ৫ ঘন্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর করাইল বস্তিতে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। মঙ্গলবার সন্ধ্যায় লাগা আগুনে পড়েছে ১৫০০ ঘর। পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। বস্তির বাসিন্দারা জানান, আগুন লাগার পর দাউ দাউ করে তা টিনের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষজন যেভাবে পেরেছে ঘর থেকে মূল্যবান জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাংলাদেশ একটি ঐতিহাসিক নির্বাচনের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে ঢাকায় নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ-মার্ক সেরেচার্লের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। সাক্ষাৎকালে ফ্রান্সের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ককে নতুন ধারায় নিতে তার দেশের প্রস্তুতির কথা জানান। দুদেশের মধ্যে বিশেষ করে গণতন্ত্র উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে স্বার্থের সঙ্গতি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর গণভোট অধ্যাদেশ ২০২৫ জারি করে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশের গ্যাজেট প্রকাশ করা হয়। মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদ সভায় গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দেয়া হয়। পরে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট ভিন্ন রঙে করা হবে। এ সময় ইসি সচিব বলেন, জাতীয় নির্বাচন এবং গণভোটের জন্য পোস্টাল ব্যালটের সুযোগ রাখা হবে। ৫ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা পাওয়ার পরই কমিশন নির্বাচনের দিকে যাবে বলেও জানান তিনি। রাজনৈতিক সম্পৃক্ততা থাকা সদস্যদের নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব না দিতে পর্যবেক্ষক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার সকালে পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপের শুরুতে তিনি এই আহ্বান জানান। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সংস্থাগুলোকে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন সিএসি। এমআর আসাদের রিপোর্টে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে নিবন্ধন আবেদন করে ৩০০টি পর্যবেক্ষণ সংস্থা। যাচাই বাছাইয়ের পর ৮১টি সংস্থা ইসির নিবন্ধন পায়। সংস্থাগুলোর সঙ্গে মঙ্গলবার সংলাপে বসে কমিশন। সেখানে নিজেদের মতামত তুলে ধরেন সংস্থার প্রতিনিধিরা। দায়িত্বটাকে দায়িত্বের মধ্যে আমরা থাকি, যাতে এটা অতিরিক্ত শোডাউন বা এই যে আধিপত্য বিস্তার করার যে প্রবণতা, এটা পরিলক্ষিত না হয়। প্রিজাইডিং অফিসারের আমরা 90% ক্ষেত্রেই সুদৃষ্টি পেয়েছি, কিন্তু 10%-এর ক্ষেত্রে তিনি আলো করলেন না। আমার ওই সময় করার কিছু নেই, ওই টপিকটা যুক্ত করা যায় কিনা। তো নতুন আরপিওর যে পরিবর্তনগুলো আছে সেটা আসলে কার্যকর করা গেলে একটা কাজ হবে বাংলাদেশের জন্য, আমরা মনে করি যুগান্তকারী একটা কাজ হবে ইলেকশন সেক্টরে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে পর্যবেক্ষকদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার পরামর্শ দেন। কোনো অবস্থাতেই কোনো পার্টিজান বিহেভিয়ার, পক্ষপাতিত্বমূলক কোনো আচরণ করা যাবে না। এবং এই ধরনের অভিযোগ যদি আসে, আল্লাহ না করে, ব্যক্তি অবজারভারের চেয়ে ক্ষতিগ্রস্ত হবেন প্রতিষ্ঠান।
রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব না দিতে সংস্থাগুলোকে নির্দেশনা দেন সিইসি। তিনি বলেন, পর্যবেক্ষণ সংস্থার রিপোর্ট স্বচ্ছ হতে হবে, অন্যথায় নির্বাচন সুষ্ঠু হবে না। ভোটের বাক্স নিয়ে কোনো টানাটানি হচ্ছে কিনা, আমাদের ভোটারদের কোনো আসতে কোনো বাধা দেওয়া হচ্ছে কিনা, ইত্যাদি 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 সম্পর্কে আপনারা আমাদেরকে রিপোর্ট দিবেন। এই রিপোর্টটা হতে হবে বেসড অন গ্রাউন্ড রিয়ালিটিস। এটা ইনশিওর করার দায়িত্ব কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এই ইলেকশনটাকেও দেখতে চাই। আগের ভুলের পুনরাবৃত্তি বর্তমান কমিশন দেখতে চায় না বলেও উল্লেখ করেন এএমএম নাসির উদ্দিন। Forget about it. Rather we should take lessons from the past. MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে উল্লেখ করে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দেশের গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন রক্ষায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন উল্লেখ করে জাতীয়তাবাদী শক্তির এই ভিত্তি দৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল। বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে। কোন রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আমরা মোটামুটি আইনগত পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের, এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মেঘা প্রকল্প নয়, কর্মসংস্থানে গুরুত্ব দেয়া হবে। 1.5 বছরে 1 কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রত্যয় জানান তিনি। মঙ্গলবার বিকেলে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে মহানগর বিএনপি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি সরকার গঠন করলে শিক্ষায় সবচেয়ে বেশি বিনিয়োগ করবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। কোনো মেগা প্রজেক্টে যাব না, আমরা যে প্রজেক্টগুলো করব সেটা বাংলাদেশের মানুষের কর্মসংস্থান, দেশের বাইরে কর্মসংস্থান। প্রত্যেক বছর লক্ষ লক্ষ ছেলেমেয়েরা লেখাপড়া করে বের হচ্ছে, চাকরি পাচ্ছে না। এই জন্য তাদের জন্য আমার প্রাথমিক দায়িত্ব হচ্ছে 1 কোটি চাকরি আমরা 18 মাসে করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ, এবং এইটার জন্য যত বিনিয়োগ দরকার আমরা বিনিয়োগ করব। আমাদের বাজেটে সবচেয়ে বেশি বিনিয়োগ হবে লেখাপড়ার জন্য। চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে করা রিট আবেদনের বিষয়ে 4 ডিসেম্বর রায় দেবেন হাইকোর্ট। রিটকারী আইনজীবী বলেন, এই ধরনের চুক্তি করার মতো আইনগত অধিকার অন্তর্বর্তী সরকারের নেই, যদিও অ্যাটর্নি জেনারেল জানান এটি বর্তমান সরকারের এখতিয়ারভুক্ত। সুরাইয়া মুনির রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল নির্মিত হয় 2007 সালে। বন্দরটির পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। মঙ্গলবার রিটের শুনানি শেষে রায়ের জন্য 4 ডিসেম্বর দিন ধার্য করেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, চুক্তি করার আইনগত ক্ষমতা রয়েছে বর্তমান সরকারের, আর কারো হাতে বন্দর তুলে দেওয়ার অভিযোগ সঠিক নয়। চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। সেই লাইফলাইনে আমরা কত বেশি স্বচ্ছতা আনতে পারবো, এটা একটা পাবলিক পলিসি। সেই পলিসি ধরেই সরকার আগাচ্ছে। সরকারের জনবিচ্ছিন্ন জনবিরোধী কোনো এজেন্ডা নাই। আরেকটা জিনিস, যারা বলছেন বন্দর গেল, বন্দর দিয়ে দেশে, আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস। আইনের মধ্যে 2টা ডেফিনেশন দেওয়া আছে। পলিটিক্যাল গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিতে পারবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারেন। যদিও ভিন্নমত জানান রিটকারীর আইনজীবীরা, তাদের দাবি সংসদ ছাড়া এ ধরনের চুক্তি হতে পারে না। আগামীর সংসদ নির্বাচন তথা সংসদ নির্বাচন পরবর্তীতে যে সরকার গঠিত হবে, সেই সরকারের জন্য এই নীতিগত প্রশ্ন এবং নীতিগত বিষয়গুলো রাখার জন্য মহামান্য আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি। ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে সেগুলোই যেগুলোতে নতুন করে
পোর্ট গঠন করা হচ্ছে বা অন্য কোনো স্ট্রাকচার করা হচ্ছে, এটা বিদ্যমান। চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কন্টেনারের অধিকাংশই পরিবহন হয় এনসিটি টার্মিনাল দিয়ে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে 8 ডিসেম্বর। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সূচনা বক্তব্যে এই মামলা 6 জনকে হত্যার নির্দেশদাতা হিসেবে তাদের জড়িত থাকার পটভূমি বলে তুলে ধরা হয়। এই মামলায় মোট সাক্ষী 38 জন। এদিকে ট্রাইব্যুনাল 1-এ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলারও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। যে সাক্ষী মোট হচ্ছে 38 জন, তার মধ্যে শহীদ পরিবারের সাক্ষী হচ্ছে 8 জন, প্রত্যক্ষদর্শী সাক্ষী 8 জন, আহত সাক্ষী 8 জন, আন্দোলনে অংশগ্রহণকারী 8 জন, পুলিশ হচ্ছে 1 জন, সাংবাদিক 1 জন, জব্দ তালিকার সাক্ষী 2 জন, বিশেষজ্ঞ সাক্ষী 2 জন, বিশেষ তদন্তকারী কর্মকর্তা 1 জন আর তদন্তকারী কর্মকর্তা 1 জন। এছাড়াও আমরা যে সমস্ত সাক্ষ্য প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করব তার মধ্যে অডিও ক্লিপস আছে, ভিডিও ক্লিপস আছে, বিশেষজ্ঞ রিপোর্ট আছে, ফরেনসিক রিপোর্ট আছে। উদ্বোধনের 3 বছরেও চালু হয়নি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারছড় পৌরসভায় নির্মিত ভূগর্ভস্থ পানি শোধনাগার। বিশুদ্ধ পানির অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাধ্য হয়ে টিউবওয়েলের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন তারা। প্রায় 11 কোটি টাকার পানি শোধনাগার প্রকল্প নিয়ে পৌর প্রশাসক বলেন, জনবল সংকট ও পাইপে লিকেজের কারণে সেটি চালু করা যাচ্ছে না। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। 2019-20 অর্থ বছরে স্থানীয় সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শুরু হয় মতলব উত্তর পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্প। 2022 সালে কাজ শেষ হলেও 3 বছর ধরে তা এখনো পুরোপুরি চালু হয়নি। ফলে বিশুদ্ধ পানির তীব্র সংকটে দীর্ঘদিন ভোগান্তি পোহাচ্ছেন চেঙ্গারচর পৌরবাসী। কোটি টাকার ট্যাঙ্ক, পাইপলাইন, পাম্প হাউস পড়ে আছে অকেজো হয়ে। কোথাও মরিচা ধরেছে, আবার কোথাও পাইপ ফেটে পানি পড়ছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ট্যাক্স দিয়েও 11 কোটি টাকা ব্যয়ে যে পানি শোধনাগার প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে সেটির কোনো সুবিধাই পাচ্ছেন না তারা। হাম থাকা সত্ত্বেও আমরা পানি পাইতাছি না। ট্যাক্স দেই, ম্যাক দেই, সব কিছু দেই, আমরা তো পানি পাইতাছি না। ভোগান্তি হচ্ছে অনেক জনগণের। এই পানির লাইনের বিল দিতে হয় পৌরসভাতে, সবকিছু তারা ঠিকঠাক মতো নিয়ে যাচ্ছে। এই চেঙ্গারচর পৌরবাসী আমরা এই পানির 1 নম্বর পৌরসভার বাসিন্দা হিসেবে আমরা যে সুযোগ সুবিধা তা যেন আমরা পাই। এডিপির অর্থায়ন এবং পৌরসভার নিজস্ব ব্যবস্থাপনায় পাইপ সংস্কার সহ জনবল নিয়োগের মাধ্যমে সমস্যার সমাধানের কথা জানান পৌর প্রশাসক। এডিপির অর্থায়ন এবং পৌরসভার নিজস্ব অর্থায়নে আমাদের যে সকল পাইপগুলো বিভিন্ন জায়গায় ভাঙা আছে সেগুলো যদি মেরামত করতে পারি এবং জনবল সংকট যাতে সমাধান হয় সেজন্য আমরা এর মধ্যে মন্ত্রণালয়ের চিঠিও লিখেছি, কথাও বলেছি। প্রকল্পটি চালু হলে সরকারি অর্থ অপচয় রোধের পাশাপাশি মানুষের দুর্ভোগ কমবে বলে প্রত্যাশা জানান পৌরবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। গ্রীষ্মকালীন পেঁয়াজে স্বপ্ন বুনছেন কুষ্টিয়ার কুমারখালীর 2000 কৃষক। সরকারের বিশেষ প্রণোদনা কর্মসূচির এই উদ্যোগ যেন সবেদন নীলমণি। বিঘা প্রতি পেঁয়াজ চাষে খরচ বাঁচবে 70,000। কৃষি বিভাগ বলছে, শুধু কৃষকই নয় বরং দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করাই মূল উদ্দেশ্য। পার্থসারথীর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। হেমন্তেও যে পেঁয়াজের ভরা যৌবন, এমন দৃশ্য বাংলাদেশে বিরল হলেও কুষ্টিয়ার কুমারখালীর বিস্তীর্ণ মাঠে দেখা মিলবে পেঁয়াজ গাছের সবুজ ডগা। একটুখানি বাতাসেই খাচ্ছে দোল। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কুমারখালীতে এবার 174 হেক্টর জমিতে চাষ হচ্ছে নাসিক N 53 জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ, যা গেল বছরের চেয়ে 70 হেক্টর বেশি। বিশেষ জাতের এ পেঁয়াজ চাষেও খরচ অনেক কম। বিঘা প্রতি 50 থেকে 55,000 টাকা খরচেই 150 মণ পেঁয়াজ উৎপাদন সম্ভব।
যেখানে প্রচলিত মুড়ি কাটা পেঁয়াজের উৎপাদন খরচ হয় 1.5 লাখ টাকা। গতবার ছিল 10 কাটা, এবার লাগাইছি 1.5 বিঘা। আমার খরচ হয়েছে 70 থেকে 80 হাজার টাকা খরচ। আর বছর 10 কাটা বই লাগাইছিলাম, এই বেডটা 25 কাটা বই লাগাই নেওয়া হয়েছে। অল্প খরচে অধিক উৎপাদন এবং ভালো দাম পাওয়ায় দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছেই। দেখছেন নতুন করে বাঁচার স্বপ্ন। পেঁয়াজ খুব উন্নত মানের জাতের পেঁয়াজ, অনেক ফলনশীল, আর অসময় পেঁয়াজটা হয় লাভজনক, খেত অনেক টাকা। 200-250 মন করে যদি পেঁয়াজ হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার ওই কস্ট বাদ দিলে অনেক একটা লাভই থাকে। চলতি বছরে কুমারখালীতে 4,500 টন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য প্রায় 20 থেকে 22 কোটি টাকা বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এটার ফলন মোটামুটি ভালো, হেক্টর প্রতি প্রায় 20 থেকে 25 টন এর উৎপাদন, প্রায় 3,500 থেকে 4,000 মেট্রিক টন আপনার পেঁয়াজ উৎপাদন সম্ভব, যার বর্তমান বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা। শুধু অভ্যন্তরীণ চাহিদাই নয়, রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক শওকত হোসেন। আমাদের যে পেঁয়াজের সাংবৎসরিক চাহিদা আছে, এটা পূরণে গ্রীষ্মকালীন পেঁয়াজটা অত্যন্ত ভালো ভূমিকা রাখবে। আমাদের কৃষকরা যে এয়ারফ্লো মেশিনের মাধ্যমে যে পেঁয়াজ সংরক্ষণ করেছেন, এবং সেই পেঁয়াজ সংরক্ষণ থাকার কারণে কিন্তু আমদানি করার প্রয়োজন পড়েনি। অসময়ের বিশেষায়িত জাতের এ পেঁয়াজ দেশের জিডিপিতে বড় ধরনের অংশীদার হতে পারে বলেও মনে করেন এই কর্মকর্তা। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুরে স্থানীয় পরিবেশক ও খামারিদের সক্ষমতা বাড়াতে কর্মসূচি আয়োজন করেছে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড। নাটোরে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে নারীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানে গণমাধ্যম কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে 3 দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ। বগুড়ার সোনাতলায় খাদ্য অধিদপ্তর ও ভেক্সিমকো কোম্পানির আয়োজনে কৃষকদের নিয়ে ধান সংগ্রহ বিষয়ে সচেতনতামূলক অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস এবং মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা 1 আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শ্যামনগরে ব্রাইটাস ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এর উদ্যোগে রান ফর হার রেজিলিয়েন্স অনুষ্ঠিত হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনী 1 আসনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ করেছে। বাগেরহাটে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ডেঙ্গু প্রতিরোধ অভিযান 2025 অনুষ্ঠিত হয়েছে। বরিশাল 3 আসনে বিএনপির 31 দফার লিফলেট বিতরণ ও ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গাইবান্ধায় বিভিন্ন নারী সংগঠন গণসমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কক্সবাজারের স্থানীয় এনজিওদের সক্ষমতাকে অবজ্ঞ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক মহিলা পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাভারে ধানের শীষের পক্ষে জনসচেতনতা ও 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। খেলার খবর ফুটবল। এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাই নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এবারে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। চীনের চংচিংয়ে বাংলাদেশ সময় দুপুর 12টায় শুরু হবে খেলা। প্রথম 2 ম্যাচে দুর্দান্ত বড় জয়ে এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ এর পয়েন্ট টেবিলে চীনের পরেই অবস্থান লাল সবুজের যুবারা। যদিও চীন ও বাংলাদেশ 2 দলেরই সমান 6 পয়েন্ট, পার্থক্যটা শুধু গোল সংখ্যার। আজ লঙ্কানদের বধ করতে পারলে মূল পর্বের দিকে আরও 1 ধাপ এগিয়ে যাবে গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম।
শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রথম আলোর শিরোনাম। দেশের দরিদ্র 3,60,00,000। গণভোটের ব্যালট পেপার হবে রঙিন। দৈনিক ইত্তেফাক। দেশে দরিদ্র সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে 6,20,00,000 মানুষ। নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। সমকাল। ভোটের আগে পুলিশে 4 স্তরে রদবদল, ওসি পদায়নও লটারিতে। পেশাজীবী সংগঠনে নির্বাচন নিয়ে অনীহা। করাইল বস্তিতে ফের আগুন, পুড়ে ছাই কয়েকশো ঘর। বাংলাদেশ প্রতিদিন। ভোট উৎসবে বাকি 2 মাস। বিএনপির মনোযোগ ইশতেহারে। যুগান্তর। করাইল বস্তিতে ভয়াবহ আগুন, 5 ঘন্টায় নিয়ন্ত্রণে। সুষ্ঠু নির্বাচনে 3 বাধা। সবশেষ জানিয়ে দিচ্ছি দ্য ডেইলি স্টারের শিরোনাম। Poverty swells as economic downturn bites. 17 highly harmful pesticides widely used across country. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মৌনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। করাইল বস্তির আগুনে পুড়ল 1,500 ঘর, সব হারিয়ে নিঃস্ব বাসিন্দারা। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ। একটি ঐতিহাসিক নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। গণতন্ত্র উত্তরণ সহ মানবাধিকার রক্ষায় ফ্রান্সের পদক্ষেপে সাধুবাদ। গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ, 5 ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার ঘোষণা ইসি সচিবের। এবং উদ্বোধনের 3 বছরেও কার্যকর হয়নি চাঁদপুরের ছেঙ্গারছড়ে নির্মিত পানি শোধনাগার। 11 কোটি টাকা জলে পড়ায় পৌরবাসীর হতাশা। এই ছিল মৌনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মৌনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।